সংক্ষিপ্ত এই জীবনে চিরস্থায়ী বলে কিছু নেই, তাই প্রতিটি মুহূর্তকে হাসি মুখে গ্রহণ করাই শ্রেয়। আসলে পৃথিবীর নিয়মটাই এমন, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। কোনো কিছু চিরস্থায়ী নয়, সময় বয়ে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি পাল্টে যায়। এই ক্ষণস্থায়ী জীবনে শুধু স্মৃতিটুকুই থেকে যায়। আমরা সবাই এখানে কিছুদিনের অতিথি, তাই অহংকার ছেড়ে ভালোবাসতে শিখুন, কারণ জীবনটা বড্ড সংক্ষিপ্ত। জীবনটা আসলে কোনো নির্দিষ্ট পথের গল্প নয়, এটা এক অনন্ত চেনা জানার ভেতর দিয়ে হেঁটে চলা, যেখানে প্রতিটা মোড়েই নতুন নতুন চমক এবং অভিজ্ঞতা থাকে। কখনো এই দিনগুলো রাঙে উঠে রোদের মতন হাসিতে, আবার কখনো ভেঙে পড়ে অঝোর বৃষ্টির মতো চোখের পানিতে। তবুও আমরা হেঁটে যাই, কারণ আমরা জানি এই মিশ্রতাই জীবনের আসল রং। সুখ আর দুঃখ কখনো আলাদা ছিল না, ওরা একে অপরকে ধাক্কা দিয়ে পথ তৈরি করে, আর সেই পথেই লেখা হয় আমাদের নাম, আমাদের গল্প, আমাদের সত্যি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সকালে বাইরে বেরিয়ে প্রথমেই আমার গাছগুলোর গোড়ায় একটু পানি দিলাম। গাছের মাটিগুলো শুকিয়ে গেছে, গত 2-3 দিন থেকে অনবরত রোদ। মাটিগুলো শুকিয়ে একেবারে কাঠের মতন হয়ে গেছে। প্রথমে গাছগুলোতে পানি দিলাম, যে গাছগুলোতে পানি দেওয়া প্রয়োজন। গতকালকে বাজার থেকে কিছু আম আনা হয়েছিল, ওগুলো ডাইনিং টেবিলের উপরে রয়ে গিয়েছিল। তো এখন আমগুলো আমি বের করে একটু ঝুড়িতে রাখবো। এটা হচ্ছে হিমসাগর আম, যেটাকে আমের রাজা বলা হয়। খেতে খুব বেশি মিষ্টি এবং খুব সুন্দর একটা ফ্লেভার। যত ধরনের ফল আছে সব ফলের মধ্যে আমার সব থেকে প্রিয় ফল হচ্ছে আম। তাই আমের সিজন এলে আমি বাজার থেকে একটু বেশি করে আম কিনে আনি। খাও। আহ 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 আহ। এই তো কিছুদিন আগে আমার মুরগির ঘরটা একেবারেই খালি ছিল, আমার সেরকম কোনো মুরগ ছিল না, ঘরটা একেবারেই ফাঁকা। তো আস্তে আস্তে মাশাআল্লাহ আমার বাড়িতে এখন দেখুন অনেকগুলো মুরগি। সকালে যখন বাইরে বের হই তখন মুরগিগুলো আমার পায়ে এসে টুকটুক করে ওদেরকে খাবার দেওয়ার জন্য। তো ওদেরকে খাবার দিয়ে কাছে বসে বসে একটু দেখছিলাম। কাছে বসে বসে ওদেরকে খাবার খাওয়াতে হয়, তা না হলে বড় মুরগগুলো এই যে ছোট মুরগগুলোকে অনবরত মারতে থাকে। তো পাশে বসে বসে ওদেরকে একটু খাওয়ালাম, আর ওরা খাবার খায়, আমি বসে বসে দেখি। আমার খুব বেশি ভালো লাগে এই দৃশ্যটা। আরিয়ান একটু লেট করে আজকে ঘুম থেকে উঠছে। আমি এখন বিছানাটা গুছিয়ে নিব। এত গরমের মধ্যে আমার খাটের উপরে একটা কম্বল আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেই আবার কমেন্ট করবেন যে এত গরমের মধ্যে কম্বল দিয়ে কি করো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘরে একটা কুলার আছে, আপনারা দেখছেন তো। গরমের দিনে আমরা ওই কুলারটাই ইউজ করি, বিশেষ করে দিনের বেলা খুব বেশি আরাম পাওয়া যায়। আর সেই সাথে রাত যখন হয় তখন এটা থেকে যে এত ঠান্ডা বাতাস বের হয়, মানে মনে হয় যে শীতকাল চলে আসছে। আমরা এই গরমেই আসলে শীতকাল অনুভব করি, বিশেষ করে রাতের বেলা কুলারটা ইউজ করতেই হয়। আর যখন রাত 10টা 10:30 বেজে যায় তখন দেখা যায় একটা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয়, এত বেশি ঠান্ডা লাগায়। তো নতুন কেউ যদি আমার কুলারের পাশে শুয়ে একটু ঘুমায়, দেখা যায় সর্দি হয়ে যায়। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের সর্দি টর্দির সমস্যা হয় না, তবে ঠান্ডা লেগে যায়। তো শেষ রাতের দিকে ব্ল্যাঙ্কেট ইউজ করতেই হয়, শীতকালের মতন এত ঠান্ডা লাগে। তো ওই জন্যই আর কি আমাদের এই ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হয়। যত রাত হোক মানে কুলারের ঠান্ডা বাতাসটা আরো বেশি ঠান্ডা হতে শুরু করে। তো ওই জন্য এই ব্ল্যাঙ্কেটটা কাছেই রাখি। ফ্রিজে মাছ নেই, ঈদের টাইম গেছে, মাংস খেতে খেতে বিরক্তি বোধ চলে আসছে। তো তারপরে একদিন মাছ আনিয়েছিলাম, আর মাছ আনা হয় নাই। আজকে আবারও জুবাইরকে বাজারে পাঠিয়েছিলাম সকাল সকাল মাছ আনার জন্য। ও বাজারে গিয়ে এই যে তেলাপিয়া মাছ আনছে। এই মাছগুলো অনেকটা তরতাজা, ফ্রেশ মাছ একেবারে। তো তেলাপিয়া মাছে অনেক সময় বরফ দিয়ে দেখা যায় পেটগুলো নরম হয়ে যায়, এগুলো অনেকটা শক্ত। তো মাছগুলো আপাতত ফ্রিজে রাখছি, এখন আর রান্না করব না। আর এদিকে এখন কাঁঠালের বিচি ছিল কিছুটা গড়ে, ওগুলো বের করে রোদে দিয়ে দিই। এই যে আমার শাশুড়ি মা আসার সময় কিছু কাঁঠালের বিচি আনছিলেন, তো ওগুলো আমি তালার মধ্যে দিয়ে গতকালকে শুকিয়েছিলাম, আজকের রোদে শুকিয়ে নিলে পুরোপুরি শুকিয়ে যাবে।
বাইরের দিকে যেহেতু চলেই আসছি, এখানে এখন একটু সময় কাজ করব। তো আমার শসা গাছে দেখুন মাশাআল্লাহ আরো কিছু শসা হয়েছে। তো ওখান থেকে আমি একটা শসা এই যে কেটে নিলাম। খুব বেশি গরম লাগছে, গরমের মধ্যে শসা খেতে ভালোই লাগে। তো যাই হোক, শসাটা আমি একটু পরে খাবো, এদিকে যেহেতু চলেই আসছি ভাবলাম একটু সময় কাজ করে নেই। গত কয়েকদিন থেকেই তারিখ করছিলাম শসা গাছের কিছু পাতা কেটে দিব। দেখুন এত বেশি পাতা হয়েছে, মানে এখানে শসার গাছ অনেকটা হয়ে গেছে, আর শসার গাছের তুলনায় মাচাটা ছোট হয়ে গেছে। মাচাটা যখন তৈরি করছিলাম তখন যদি আরেকটু বড় করে তৈরি করতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এখন গাছ থেকে অনেকটা পাতা ছাঁটাই করে দিব। একটু বয়স্ক যে পাতাগুলো, মানে যে পাতাগুলোর একটু বয়স হয়ে গেছে বা একটু হলুদ টাইপ হয়ে গেছে, হলুদ টাইপের যে পাতাগুলো হয়ে গেছে ওগুলো কেটে ফেলে দিচ্ছি। কারণ এই পাতাগুলো ফেলে দিলে উম গাছগুলো মাটি থেকে যে খাদ্যটা নিচ্ছে ওই খাদ্যটা আর কি পাতার দিকে যাবে না, গাছের ফুল বা ফলের দিকেও একটু যাবে। তো গাছে অযথা পাতা হয়ে গেলে কিছু পাতা ছাঁটাই করে দিতে হয়, সেটা যে কোনো ধরনেরই গাছ হোক। তো একটু বেশি করে সময় নিয়ে এখন পাতাগুলো ছাঁটাই করতে হবে, কারণ এখানে অনেকগুলো পাতা। তো বাইরের দিক থেকে যেগুলো নাগালে পেয়েছি কেটে ফেলছি, এখন ভেতরের দিকে যে জুবাইরের রুমে চলে গেছি, জানালায় বসে বসে গাছের পাতা ছাঁটাই করতেছি। জুবাইরের রুমের একেবারেই কাছে, মানে ওর দেয়াল ঘেঁষে এই মাচাটা তৈরি করা হয়েছে, মানে জুবাইর ওর রুমে বসে বসে শসা পেরে পেরে নিয়ে খেতে পারবে। দেখুন, তো এখানে আমার হাতের কাছে কিছু ছোট ছোট শসা আছে, পাতাগুলো কেটে দিলে শসাগুলো তাড়াতাড়ি বড় হবে। আর এত সুন্দর জায়গায় আমার শসার এই মাচাটা, দেখুন জানালায় বসে বসে পাতা কাটতেছি আরামে আরামে। তো এখানে এই যে ছোট ছোট দুইটা শসা, তো ওগুলো এই যে একটু অসুস্থ হয়ে গেছে, তাই ছোট ছোট থাকা অবস্থায় কেটে নিচ্ছি, ওগুলো আর বেশি একটা বড় হবে না। গাছ থেকে যে পাতাগুলো ছাঁটাই করছিলাম ওগুলো এখন আমার গাছের গোড়ায় দিয়ে দিব, পচে সারে পরিণত হবে। এই যে সবকটা পাতা রাহেলা তুলে দিচ্ছে, আর আমি এখন শসাটা নিয়ে ওটা ধুয়ে কেটে কুটে খাবো। ভাবছিলাম ফ্রুট সালাড করব, কিন্তু ঘরে শসা ছাড়া আর কিছুই নেই, তাই ভাবলাম শসাটা এমনিতেই কেটে কুটে একটু নুন ছিটিয়ে খেয়ে নেই। খুব ছোট একটা ভিডিও আজকে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওতে বেশিরভাগ বাড়ির কাজকর্মই শেয়ার করা হয়েছে, আর আপনারা অনেকেই আমার বাড়ির কাজ বাজ বাগানের কাজ ওগুলো বেশি পছন্দ করেন। তো গত কয়েকদিন এদিকে সেদিকে দৌড়াদৌড়ির কারণে বাড়ির কাজ বাজ তেমন একটা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। তারপরে চলে আসছি আমার ঘরের সামনে, মানে আমাদের স্কুলের উঠানে যে কিছু করলার গাছ এমনি এমনি হয়েছিল, ওই গাছগুলো থেকে কিছু করলা উঠাবো। এই যে দেখুন, করলাগুলো এভাবে পাতার নিচ দিয়ে আর কি পাতা তুলে তুলে দেখতে হয় কোথায় করলা আছে বা নেই। তো এটা এই যে দেখুন পেকে গেছে, তো ওটা আসলে আগে দেখা যায় না। এরকম অনেক করলা এই গাছগুলোতে নষ্ট হয়, পাতার নিচে পড়ে যায়, গাছের পাতার রঙ সবুজ আর করলার রঙ সবুজ, তো দেখা যায় না। তো এখন আমি খুঁজে খুঁজে আরো কিছু করলা বের করতেছি দুপুরের বাজি করার জন্য। এই করলার গাছগুলো আমি লাগাই নাই, তারপরেও এত করলা হয়েছে, অনেক দিন এখান থেকে করলা তুলে বাজি করে খাওয়া হয়েছে। আমি যদি যত্ন করে করলার গাছ লাগাই সেই গাছগুলোতে তেমন একটা ফল আসে না, কিন্তু এই গাছগুলো এমনি এমনি হয়ে অনেকটা ফল আসছে মাশাআল্লাহ। এই যে দেখুন মাটির মধ্যেই করলার লতাগুলো আর কি এভাবে এদিক থেকে সেদিকে যাচ্ছে। তো যাই হোক, এখানে আজকে বেশি করলা পাই নাই, 3-4টা করলা পেয়েছিলাম ছোট বড় মিলিয়ে, তো ওগুলোই নিয়ে নিলাম। আর সেই সাথে আমার সবজির বাগানে আমি আরো কিছু করলার গাছ লাগিয়েছিলাম, ওখানে আরো কিছু করলা হচ্ছে। তো আজকে ফার্স্ট টাইম আমার লাগানো গাছগুলো থেকেও 2টা করলা তুলে নিলাম। এই যে দেখুন এই করলাটাও বড় হয়ে গেছে। তো ওই করলার জাতটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড জাতের করলা, তাই করলাগুলোর কালারটা একটু অন্যরকম, সাইজটাও একটু বড় বড়। তারপরে চলে আসলাম আমার রান্নাঘরে। রান্নাঘরটা আজকে একটু লেপালেপি করব, কয়েকদিন হয়ে গেছে ঈদের পর থেকে আমার ওই রান্নাঘরে আর রান্না করা হয় নাই, প্লাস ভিডিও শেয়ার করা হয় নাই। রান্নাঘরের মাটিটা দেখুন কালো হয়ে গেছে, একটু কাঁচা গোবর দিয়ে লেপা হয়েছিল, মাটিগুলো ফেটে যায় ওই জন্য, তো কালো হয়ে গেছে। আর মধ্যে বৃষ্টিও হয়েছিল 2-4 দিন, ওই জন্য আর কি মাটিগুলো কালো হয়ে গেছে। ভাবলাম একটু সাদা মাটি দিয়ে লেপে দেই,
সাদা মাটি দিয়ে চুলা লেপলে দেখতে ভালো লাগে, আর চুলার যে পাশের যে মেঝটা আছে ওটাও লেপে দিলে ভালো লাগে। তো আজকে সামান্য একটু গোবর মিক্স করে যে সাদা মাটি দিয়ে লেপে দিচ্ছি। আমাদের ঘরের বেডরুমের নিচ তো ফ্লোর করা, তাই আমার তেমন একটা লেপালেপির কাজ কখনো করা হয় নাই। আর আমার লেপালেপির কাজ করতে ভালোই লাগে, তবে বসে করতে গেলে সমস্যা হয়, ওই জন্য আর কি লেপালেপি করতে পারি না, ওগুলো রাহিলাই করে। তো আজকে ভাবলাম আমিই লেপে দেই, একটু হালকা করে লেপে দিব। আর আগামীকাল থেকে আবারও ইনশাল্লাহ আমার নতুন চ্যানেল বিলফুড উইথ সাজনা, ওখানে আমি রেগুলার রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। তো আজকে করলা ভাজি করব, আর সেই সাথে এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, কাঁঠালের বিচিগুলো এখন ভেজে কাঁঠালের বিচির ভর্তা করব। বর্তমানে আমাদের গ্রামের এরিয়ায় কাঁঠালের সিজন। আহ তো এখনো কিন্তু বাজারে কাঁঠালের বিচির অনেক দাম, 70 টাকা 80 টাকা কেজি। আরো কিছুদিন আগে 150 200 টাকা কাঁঠালের বিচির কেজি ছিল। তো এখন যেহেতু কাঁঠাল চারদিকে অ্যাভাইলেবল হয়ে গেছে, দামও একটু কমে আসতেছে। আর এই বছর এখন পর্যন্ত কাঁঠালের বিচির ভর্তা করা হয় নাই। কাঁঠালের বিচির ভর্তা আমার অনেক পছন্দের। তো আজকে ভাবলাম কিছুটা কাঁঠালের বিচি নিয়ে ভর্তা করে নেই, আর সেই সাথে বরবটি দিয়ে মাছ রান্না করা আছে, কলাটা ভাজি করে নিব, এতে দুপুরের খাবার দাবার হয়ে যাবে। এক চুলায় কাঁঠালের বিচিগুলো ভাজার জন্য বসিয়েছি, আর অন্য চুলায় কলাটা ভাজি করে নিব। যেহেতু করলার পরিমাণ কম ছিল, তাই করলার মধ্যে একটা আলু ছোট ছোট করে কেটে মিক্স করে নিয়েছি। তো করলা আসলে অনেক উপকারী একটা সবজি, আরিয়ানের বাবা আর জুবাইর অনেক পছন্দ করেন, কিন্তু কেন জানি আমি এই করলার গন্ধটা সহ্য করতে পারি না। আমি আমার ছেলের মতন অনেক সময় দেখা যায় হেলদি জিনিসগুলো আমার সহ্য হয় না। তো যাই হোক, সামান্য একটু মশলা দিয়ে করলাটা ভাজি করে নেই। এখনো কিন্তু আমার গন্ধ লাগতেছে, করলার গন্ধটা আমার খুব খারাপ লাগে। তো ওই জন্য আমি চেষ্টা করলেও, উপকারী বুঝি জিনিসটা খুবই উপকারী, কিন্তু আমি খেতে পারি না, ওটা আমার সমস্যা। তো যাই হোক, এদিকে রান্না বান্না চলছে, সেই ফাঁকে আমি চলে আসলাম বাইরে আমার পাখিগুলোর সাথে একটু দুষ্টামি করার জন্য। এই হচ্ছে আমার সুখ পাখি আর দুঃখ পাখি, অনেকদিন হয়ে গেছে আমার পাখিগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। তো এই যে দেখুন কি সুন্দর ভাবে ওরা বসে বসে কু কু করে, মানে ওদের জন্য তেমন একটা পরিশ্রমও করতে হয় না, মাশাল্লাহ। ওরা বাইরে বের হওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠে, তাই বাইরে এখানে এনে ওদের খাঁচাটা আর কি ঝুলিয়ে রাখা হয়। ওরা বাইরের আলো বাতাস দেখে, গাছের পাতাগুলো দেখে খুব আনন্দিত হয়, মানে সব সময় কিচিরমিচির করে, খুব বেশি ভালো লাগে। সকালে যে আমগুলো রাখছিলাম ওখান থেকে কিছুটা আম নিয়ে নিচ্ছি এখন খাওয়ার জন্য। তো এই হিমসাগর আমগুলো জানি না অন্য জায়গায় কি নামে ওদেরকে ডাকে, কিন্তু আমার খুবই পছন্দের একটা আম। বাজারে এই আমটা যখন বের হয়, বেশি দিন এই আমটা বাজারে থাকে না। তো আমি কিন্তু যখন এই আমটা বাজারে বের হয়, তখন যতদিন বাজারে পাওয়া যায় আমি বেশি করে নিয়ে আসি। গন্ধ করবো সবজি টবজি বাকল হইলে আমার তো ছাগলে খাইবা, বউলোকও তলতেই হরা ছাগলে খাইন তো। বইতে বইতে গিয়ে গাছ আর তলে আমায় কিছু নি একবারে, আর ই দেশের জায়গা পাইছ নানি। আমের কালারটা দেখুন অনেকটা লাল। তো আমগুলো অতটাও নরম ছিল না, যদি নরম হতো তাহলে কালারটা আরো বেশি সুন্দর হতো। তো যাই হোক, আম খেলাম, তারপরে দেখুন এখানে মিষ্টি চলে আসছে। তো মিষ্টিটা কিসের আনন্দে খাওয়া হচ্ছে আপনাদেরকে বলে দেই। আরিয়ানের বাবা আরিয়ানের দাদিকে নিয়ে গিয়েছিলেন ব্যাংকে, তো ওখান থেকে আসার সময় আর কি মিষ্টি আনছেন। তো আমরা একটা সরকারি ঘর পাচ্ছি, যেটা লিস্টে নাম আসছে আর কি। তো এই প্রথমবার আমরা সরকারের তরফ থেকে কিছু একটা পেতে যাচ্ছি, কারণ আমরা আমাদের টাকা খরচ করে যা যা করার করেছি, কিন্তু সরকারি ঘর প্রায় সবাই পেয়েছে, আমরা কখনো পাই নাই। তো একটা সরকারি ঘরের নাম আসছে আমাদের লিস্টে, ওই খুশিতেই আর কি আরিয়ানের বাবা এখানে আসার সময় মিষ্টি নিয়ে আসছেন। তো যাই হোক, মিষ্টি একটা খেলাম, যদিও আমি মিষ্টি অ্যাভয়েড করতেছি, তারপরে ভাবলাম খেয়ে নেই।
আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো এখন ভর্তা করে নিচ্ছি। তো আজকে সরিষার তেল ছিল না, সরিষার তেল দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করলে খুব বেশি ভালো লাগে খেতে। ঘরে সরিষার তেল নেই, তাই রিফাইন তেল দিয়েই ভর্তাটা করে নিলাম।